নমস্কার, ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিম যাত্রীর ডায়েরি। 1924 সালে পেরুর স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে তিনি আমন্ত্রিত হন এবং একটি জাপানি জাহাজ হারুনা মারুতে চেপে কলম্বো থেকে তিনি চাপেন এবং সুয়েজ খাল হয়ে ফ্রান্সের মার্সেই বন্দরে গিয়ে নামেন। এই যাত্রাপথের মাঝে তিনি অসুস্থ হন, আর্জেন্টিনায় অবস্থান করেন এবং ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে দেখেন। সেই দেখার মধ্যে তার মনোজগতে সঞ্চিত হওয়া যে সমস্ত দর্শন ভাবনা, তাই তিনি এই ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন। আসুন আজকে শুরু করি সেই পশ্চিম যাত্রীর ডায়েরি, যা আমাদের সুদূর অতীতের রবীন্দ্র যাত্রার একটা সুন্দর সফর তৈরি করবে। হারুনা মারু জাহাজ 24শে সেপ্টেম্বর 1924 সাল। সকাল 8টা। আকাশে ঘন মেঘ, দিগন্ত বৃষ্টিতে ঝাপসা, বাদলার হাওয়া খুঁতখুঁতে ছেলের মতো কিছুতেই শান্ত হতে চাচ্ছে না। বন্দরে শান বাঁধানো বাঁধের ওপারে দুরন্ত সমুদ্র লাফিয়ে লাফিয়ে গর্জে উঠছে। কাকে যেন ঝুঁটি ধরে পেরে ফেলতে চায়, নাগাল পায় না। স্বপ্নের আক্রোশে সমস্ত মনটা যেমন বুকের কাছে গুমড়ে ঠেলে ঠেলে উঠতে থাকে, আর রুদ্ধকণ্ঠের বদ্ধ বাণী কান্না হয়ে হাহাকার করে ফেটে পড়তে চায়। ওই ফেনিয়ে ওঠা বোবার গর্জন শুনে বৃষ্টি ধারায় পাণ্ডুবর্ণ সমুদ্রকে তেমনি বোধ হচ্ছে। একটা অতল স্পর্শ অক্ষম ক্ষোভের দুঃস্বপ্ন। যাত্রার মুখে এইরকম দুর্যোগকে কুলক্ষণ বলে মনটা ম্লান হয়ে যায়। আমাদের বুদ্ধিটা পাকা, সে একেলে লক্ষণ অলক্ষণ মানে না। আমাদের রক্তটা কাঁচা, সে আদিমকালের। তার ভয় ভাবনাগুলো তর্ক বিচারকে ডিঙিয়ে ডিঙিয়ে ঝেঁকে ওঠে ওই পাথরের বেড়ার ওপারের অবুঝ ঢেউগুলোর মতো। বুদ্ধি আপন যুক্তির কেল্লার মধ্যে বিশ্ব প্রকৃতির যত রকম ভাষাহীন আভাস স্পর্শের ইঙ্গিত থেকে সরে বসে থাকে। রক্ত থাকে আপন বুদ্ধির বেড়ার বাইরে। তার উপর মেঘের ছায়া পড়ে, ঢেউয়ের দোলা লাগে। বাতাসের বাঁশিতে তাকে নাচায়, আলো আঁধারের ইশারা থেকে সে কত কি মানে বের করে। আকাশে যখন অপ্রসন্নতা, তখন তার আর শান্তি নেই। অনেকবার দূর দেশে যাত্রা করেছি, মনের নোঙরটা তুলতে খুব বেশি টানাটানি করতে হয়নি। এবার সে কিছু যেন জোরে ডাঙা আঁকড়ে আছে। তার থেকে বোধ হচ্ছে এতদিন পরে আমার বয়স হয়েছে। না চলতে চাওয়া প্রাণের কৃপণতা সঞ্চয় কম হলে খরচ করতে সংকোচ হয়। তবু মনে জানি ঘাটের থেকে কিছু দূরে গেলেই এই পিছুটানের বাঁধন খসে যাবে। তরুণ পথিক বেরিয়ে আসবে রাজপথে। এই তরুণ একদিন গান গেয়েছিল, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আজই সেই গান কি উজান হাওয়ায় ফিরে গেল? সাগর পাড়ে যে অপরিচিতা আছে, তার অবগুণ্ঠন মোচন করার জন্য কি কোনো উৎকণ্ঠা নেই? কিছুদিন আগে চীন থেকে আমার কাছে নিমন্ত্রণ এসেছিল। সেখানকার লোকে আমার কাছ থেকে কিছু শুনতে চেয়েছিল, কোনো পাকা কথা। অর্থাৎ সে নিমন্ত্রণ প্রবীণকে নিমন্ত্রণ। দক্ষিণ আমেরিকা থেকে এবার আমার নিমন্ত্রণ এলো তাদের শতবার্ষিক উৎসবে যোগ দেওয়ার জন্য। এই হালকা হয়ে চলেছি, আমাকে প্রবীণ সাজতে হবে না। বক্তৃতা যত করি তার কুয়াশার মধ্যে আমি আপনি ঢাকা পড়ে যাই। সে তো আমার কবির পরিচয় নয়। গুটির থেকে প্রজাপতি বেরোই তার নিজের স্বভাবে। গুটির থেকে রেশমের সুতো বেরোতে থাকে বস্তুতত্ত্ববিদদের টানাটানিতে। তখন থেকে প্রজাপতির শোকাবহ অবস্থা। আমার মাঝ বয়স পেরিয়ে গেলে পর আমি আমেরিকা যুক্তরাজ্যে গেলুম। সেখানে আমাকে ধরে বেঁধে বক্তৃতা করালে, তবে ছাড়লে। তারপর থেকে হিতকথার আসরে আমার আনাগোনার আর
অন্ত নেই। আমার কবি পরিচয়টা গৌণ হয়ে গেল। 50 বছর কাটিয়েছিলুম সংসারের বেদরকারি মহলে, বেসরকারিভাবে। মনুর মতে যখন বনে যাবার সময়, তখন হাজির হতে হলো দরকারের দরবারে। তিনি উপনিষদের মনুর কথা বলছেন। সভা সমিতি আমার কাছে সরকারি কাজ আদায় করতে লেগে গেল। এতেই বোধহয় আমার শনির দশা। কবি হন বা কলাবিদ, তারা লোকের ফরমাস টেনে আনেন। রাজার ফরমাস, প্রভুর ফরমাস, বহু প্রভুর সমাবেশ রূপী সাধারণের ফরমাস। ফরমাসের আক্রমণ থেকে তাদের সম্পূর্ণ নিষ্কৃতি নেই। তার একটা কারণ আছে। অন্দরে তারা মানেন সরস্বতীকে, সদরে তাদের মেনে চলতে হয় লক্ষ্মীকে। এখানে তিনি সৃষ্টিশীল মানুষের মনে দ্বন্দ্বের কথা বলেছেন। তারা একদিকে অন্দরে তাদের সৃষ্টি থাকে, কিন্তু অন্যের জন্য তাদের অন্য কাজ করতে হয়। সেটা কি সুন্দর ব্যাখ্যা করেছেন, এবারে সেটাই পড়ছি। শ্বেত পদ্মের অমরাবতী আর সোনার পদ্মের অলকাপুরী ঠিক পাশাপাশি নেই। উভয়ত্রই যাদের ট্যাক্স দিতে হয়, এক জায়গায় খুশি হয়ে আর এক জায়গায় দায়ে পড়ে তাদের বড় মুশকিল। জীবিকা অর্জনের দিকে সময় দিলে ভিতর মহলের কাজ চলে না। যেখানে ট্রামের লাইন বসাতে হবে, সেখানে ফুলের বাগানের আশা করা মিথ্যে। এই কারণে ফুল বাগানের সঙ্গে আপিসের রাস্তার একটি আপোষ হয়েছে। এই যে মালি যোগাবে ফুল আর ট্রাম লাইনের মালিক যোগাবে অন্ন। দুর্ভাগ্যক্রমে যে মানুষ অন্ন যোগায়, মর্তলোকে তার প্রতাপ বেশি। কারণ ফুলের শখ পেটের জ্বালার সঙ্গে জবরদস্তিতে সমকক্ষ নয়। শুধু কেবল অন্ন, বস্ত্র, আশ্রয়, সুযোগটাই বড় কথা নয়। ধনীদের যে টাকা, তার জন্যে তাদের নিজের ঘরেই লোহার সিন্দুক আছে। কিন্তু গুণীদের যে কীর্তি, তার খনি যেখানেই থাক, তার আধার তো তাদের নিজের মনের মধ্যেই নয়। সে কীর্তি সকল কালের, সকল মানুষের। এই জন্য তার এমন একটি জায়গা পাওয়া চাই, যেখান থেকে সকল দেশকালে সে গোচর হতে পারে। বিক্রমাদিত্যের রাজসভার মঞ্চের উপর যে কবি ছিলেন, সেদিনকার ভারতবর্ষের তিনি সকল রসিক মণ্ডলীর সামনে দাঁড়াতে পেরেছিলেন। গোড়াতেই তার প্রকাশ আচ্ছন্ন হয়নি। প্রাচীনকালে অনেক ভালো কবির ভালো কাব্যও দৈবক্রমে এইরকম উঁচু ডাঙাতে আশ্রয় পায়নি বলে কালের বন্যাস্রোতে ভেসে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। একথা মনে রাখতে হবে, যারা যথার্থ গুণী তারা একটি সহজ কবজ নিয়ে পৃথিবীতে আসেন। ফরমাস তাদের গায়ে এসে পড়ে, কিন্তু মর্মে এসে বিদ্ধ করে না। এই জন্যেই তারা মারা যান না, ভাবিকালের জন্য টিকে থাকেন। লোভে পড়ে ফরমাস যারা সম্পূর্ণ স্বীকার করে নেয়, তারা তখনই বাঁচে, পরে মরে যায়। আজ বিক্রমাদিত্যের নবরত্নের অনেকগুলিকেই কালের ভাঙাকুলো থেকে খুঁটে বের করবার জো নেই। তারা রাজার ফরমাস পুরোপুরি খেটেছিলেন। এই জন্যে তখন হাতে হাতে তাদের নগদ পাওনা নিশ্চয় আর সকলের চেয়ে বেশি ছিল। কিন্তু কালিদাস ফরমাস খাটতে অপটু ছিলেন বলে দিংনাঙের স্থূল হস্তের মার তাকে বিস্তর খেতে হয়েছিল। তাকেও দায়ে পড়ে মাঝে মাঝে ফরমাস খাটতে হয়েছে। তার প্রমাণ পাই মালবিকাগ্নিমিত্রে। যে 2-3টি কাব্যে কালিদাস রাজাকে মুখে বলেছিলেন যে আদেশ মহারাজ, যা বলেছেন তাই করব, অথচ সম্পূর্ণ আর একটা কিছু করেছেন। সেইগুলির জোরেই সেদিনকার রাজসভার অবসানে তার কীর্তিকলাপের অন্ত্যেষ্টি সৎকার হয়ে যায়নি। চিরদিনে রসিক সভায় তার প্রবেশ অবধারিত হয়েছে। মানুষের কাছে কাজের 2টি ক্ষেত্র আছে, একটা প্রয়োজনের আর একটা লীলার। প্রয়োজনের তাগিদ সমস্তই বাইরের থেকে, অভাবের থেকে। লীলার তাগিদ ভেতর থেকে, ভাবের থেকে। বাইরের ফরমাসে এই প্রয়োজন আসর সরগম হয়ে ওঠে, ভিতরের ফরমাসে লীলার আসর জমে ওঠে। কেমন লাগলো? আজকে এইটুকুই থাক, ছোট্ট করে বললাম,
পরপর আমি পড়ে যাব, আপনারা শুনবেন। আর রবীন্দ্রনাথের ভিতরের যে অন্তরের আত্মা, তার চেতনার বিকাশ যে এই সমস্ত লেখাগুলোর মধ্যে হয়েছিল, সেগুলো আমরা একটু একটু করে স্বাদ নিতে থাকবো এইভাবে। আজ এই পর্যন্তই থাক। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তবে আসি, সকলে ভালো থাকবেন।